হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে সরকার কাঠামো সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই জেনে আসা যাক সরকার কাঠামোর গুরুত্ব সম্পর্কে। সরকার হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার প্রয়োজন। সরকার হলো রাষ্ট্রের মূল চালিকা শক্তি। প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকার পদ্ধতির উদ্ভব হয়েছে। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কর্মকাণ্ড পরিচালিত, নিয়ন্ত্রিত ও বাস্তবায়িত হয়। সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে থাকে। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব এই সরকার কাঠামো সম্পর্কে। রাষ্ট্র গঠনের 4টি উপাদানের মধ্যে সরকার হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা, অনিচ্ছা, বিধি নির্দেশগুলো প্রকাশিত এবং বাস্তবায়িত হয়। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সমষ্টিকে বোঝানো হয়। কিন্তু ব্যাপক অর্থে সরকার গঠিত হয় সকল নাগরিকদের সম্মতিক্রমে। মূলত রাষ্ট্রভেদে সরকারের কাঠামো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বন্ধুরা, এইবার আমরা জানব সরকার কাঠামোর সংজ্ঞা সম্পর্কে। সরকার কাঠামোর সংজ্ঞা সম্পর্কে অধ্যাপক হারল্যান্ড জেলাস্কি বলেছেন, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র, অর্থাৎ একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের ভূমিকা ব্যাপক। অধ্যাপক উইলবি বলেছেন, সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে থাকে। অর্থাৎ সরকারের মাধ্যমেই রাষ্ট্রের সকল উদ্দেশ্য বাস্তবায়িত হয়। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে সরকারের কারণে রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রের জনগণকেও নিয়ন্ত্রণ করে এই সরকার। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জেনে নেব সরকারের শ্রেণীবিভাগ। সরকার সম্পর্কে গ্রিক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল দুটি নীতি বা মাপকাঠির সাহায্যে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। সেগুলো হলো সংখ্যানীতি। সংখ্যানীতি বলতে আমরা বুঝি যে কতজন মিলে শাসন করছে তার ভিত্তিতে যদি আমরা সরকারকে বিভক্ত করি, তাহলে দেখতে পাবো সরকার সংখ্যানীতির ভিত্তিতে বিভক্ত হয়েছে। এরপরে রয়েছে উদ্দেশ্য বা লক্ষ্যনীতি। উদ্দেশ্য বা লক্ষ্যনীতি বলতে আমরা বুঝি যদি দেখি কোনো উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ শাসন করছে, তখন আমরা সরকারকে উদ্দেশ্য নীতির ভিত্তিতে বিভক্ত করতে পারি। বন্ধুরা, সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে 3টি ভাগে ভাগ করেছেন। সেগুলো হলো একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন। আবার উদ্দেশ্য বা লক্ষ্যনীতি অনুযায়ী তিনি সরকারকে আবার 2টি ভাগে ভাগ করেছেন। এগুলো হলো স্বাভাবিক এবং বিকৃত। বন্ধুরা, অধ্যাপক লিকক আরও সহজভাবে সরকারকে বিভক্ত করেছেন। সার্বভৌম ক্ষমতার অবস্থান এবং ব্যবহারের উপর ভিত্তি করে তিনি সরকারকে 2টি ভাগে ভাগ করেছেন, যার একটি হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো সেই সরকার কাঠামো যে সরকার কাঠামোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনপ্রতিনিধিগণ নির্বাচিত হয়। অর্থাৎ বন্ধুরা, কে আমাকে শাসন করবে সেটি নির্বাচন করার ক্ষমতা বা অধিকার আমার হাতেই থাকবে। আর অপরটি হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রের সব ক্ষমতা থাকে এক নেতা বা এক দলের হাতে। অর্থাৎ এখানে একনায়ক কে হবে বা রাষ্ট্রের অধিপতি কে হবেন সেটি নির্বাচন করার ক্ষমতা জনগণ হিসেবে আমার কাছে থাকবে না। আবার আইন ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকার 2 প্রকার হতে পারে। এগুলো হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার।
বন্ধুরা চলো এইবার আমরা জেনে নিই এই সরকারের অঙ্গসমূহ সম্পর্কে। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্রকে বাস্তবে দেখা যায় না। রাষ্ট্র বাস্তবে রূপ লাভ করে সরকারের মাধ্যমে। সরকারের মাধ্যমেই জনগণ দ্বারা রাষ্ট্রের সব ইচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়। সরকারবিহীন রাষ্ট্র চালকবিহীন নৌকার মতো। সরকারই দেশ পরিচালনার জন্য আইন প্রণয়ন করে থাকে। রাষ্ট্রের সব লক্ষ্যই সরকার বাস্তবায়ন করে থাকে। সরকারের কাজ 3 প্রকারের। এগুলো হলো আইন প্রণয়ন সংক্রান্ত, শাসন সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত। সরকারের বিভাগ 3টি। এগুলো হলো আইন বিভাগ। আইন প্রণয়নের দায়িত্ব যে বিভাগ পালন করে তাকে আইন বিভাগ বলে। বন্ধুরা, এরপরে রয়েছে শাসন বিভাগ। আইন বিভাগ প্রণীত আইনকে যে বিভাগ কার্যকর করে থাকে তাকেই শাসন বিভাগ বলা হয়। আর এরপরে রয়েছে বিচার বিভাগ। যে বিভাগ আইন ভঙ্গকারীর শাস্তি বিধান করে থাকে তাকেই বিচার বিভাগ বলা হয়। বন্ধুরা, এরপরে জানব আইনসভা সম্পর্কে। সরকারের যে বিভাগে আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করা হয় তাকে আইন বিভাগ বলে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভার গুরুত্ব ব্যাপক। আইনসভার আইনের আলোকেই একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়। আইনসভার আইনকে বাস্তবায়িত করার জন্যই শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। আইনসভার সদস্যগণ হলেন জনপ্রতিনিধি। জনগণের আশা আকাঙ্ক্ষা তারা আইনসভায় তুলে ধরেন। সরকারের সকল কাজে আইনসভার অনুমোদন প্রয়োজন হয়। আইনসভার অনুমোদন ছাড়া সরকার আর্থিক কাজ সম্পন্ন করতে পারে না। আইনসভা দেশের সংবিধান প্রণয়ন ও তা বাতিল বা সংশোধনও করতে পারে। সুতরাং আইনসভার মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, এ পর্যায়ে আমরা জেনে নেব আইনসভার গঠন সম্পর্কে। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশের আইনসভার গঠন মাত্রা এক নয়। গঠন কাঠামো, সদস্য সংখ্যা, নির্বাচন পদ্ধতি, কার্যকালের মেয়াদ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের আইনসভা বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে গঠন কাঠামোর দিক থেকে বর্তমান সময়ের আইনসভাগুলো 2 প্রকারের হয়। এগুলো হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সংগঠিত হয় বলে এর জনপ্রিয়তা ক্রমবর্ধমান। এরপরে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। অপরদিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। বন্ধুরা, এইবার আমরা জানব শাসন বিভাগ সম্পর্কে। রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের উপর ন্যস্ত থাকে তাকেই বলা হয় শাসন বিভাগ। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকেই বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকেই বোঝানো হয়। গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগ 2 ভাগে বিভক্ত। এগুলো হলো রাজনৈতিক শাসক এবং অরাজনৈতিক শাসক। সুতরাং শাসন বিভাগ হলো সরকারের সেই শাখা যে শাখায় আইনসভা কর্তৃক আইন কার্যকর করে এবং সরকারি নীতি প্রয়োগ করে। বন্ধুরা, চলো এইবার জেনে নেই শাসন বিভাগের গঠন সম্পর্কে। পৃথিবীর সব রাষ্ট্রের শাসন বিভাগের গঠন এক নয়। শাসন বিভাগ বিভিন্নভাবে গঠিত হতে পারে। শাসন বিভাগ গঠনের কিছু মাত্রা হচ্ছে নামমাত্র ও প্রকৃত শাসক, নিয়মতান্ত্রিক শাসক, ধর্মতান্ত্রিক শাসক, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রের শাসক, একক ও সমষ্টিগত শাসক, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিক তন্ত্রের শাসন বিভাগের সংগঠন। বন্ধুরা, এরপরে আছে বিচার বিভাগ। সরকারের 3টি বিভাগের অন্যতম হল বিচার বিভাগ। আইনসভা এবং শাসন বিভাগের মতো বিচার বিভাগও আধুনিক সরকারের একটি অপরিহার্য অঙ্গ। বিচার বিভাগই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের স্বাধীনতা এবং অধিকারের শ্রেষ্ঠ মাধ্যম।
রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারগুলো স্বীকার এবং সংরক্ষণের ব্যবস্থা করে। আইনের ব্যাখ্যা প্রদান, বিবাদ মীমাংসা, অধিকারগুলোর বাস্তবে রূপান্তর করা প্রভৃতি বিচার বিভাগই পালন করে থাকে। সুতরাং বিচার বিভাগ ছাড়া সভ্য সমাজ জীবনের কথা ভাবা অসম্ভব। বন্ধুরা, চলো জেনে নেই এই বিচার বিভাগের গঠন সম্পর্কে। বাংলাদেশের বিচার বিভাগের গঠন কাঠামো স্তরভিত্তিক। বিচার বিভাগের শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সালিসি আদালত। প্রায় সব দেশের বিচার বিভাগের গঠনের রূপের দিকে তাকালে প্রায় সর্বক্ষেত্রেই এর গঠনের রূপের সাদৃশ্য দেখা যায়। বিচার বিভাগের সংগঠনের রূপ নিম্ন স্তরের আদালত, মধ্যম স্তরের আদালত এবং উচ্চ আদালত। ক্ষমতা স্বতন্ত্রীকরণ ও ভারসাম্য নীতি সম্পর্কে এবার আমরা জেনে নেব। সরকারের 3টি বিভাগ রয়েছে, এগুলো হলো আইন, শাসন ও বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ সরকারের এই 3টি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। এক বিভাগের কাজ অন্য বিভাগের কাজ থেকে আলাদা ও স্বতন্ত্র হবে। প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে স্বাধীন থাকবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেসব আইনের ব্যাখ্যাদান এবং মামলায় প্রয়োগ করবে। বন্ধুরা, আজকে তাহলে আমরা সরকার সম্পর্কে এবং এর কাঠামো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। সরকার হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের প্রয়োজন। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সমষ্টিকে বোঝানো হয়। গ্রিক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল 2টি নীতি বা মাপকাঠির সাহায্যে সরকারের শ্রেণী বিভাগ করেছেন, যথা সংখ্যানীতি ও উদ্দেশ্য বা লক্ষ্যনীতি। সরকারের বিভাগ 3টি: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সরকারের যে বিভাগে আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাই আইন বিভাগ। রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের উপর ন্যস্ত থাকে তাকে বলা হয় শাসন বিভাগ। আইনের ব্যাখ্যা, বিবাদের মীমাংসা, অধিকারগুলো বাস্তবে রূপান্তর করা প্রভৃতি বিচার বিভাগই পালন করে থাকে।